হ্যালো, আজকে তাহলে শুরু করা যাক গালিভার্স ট্রাভেলস, জোনাথন সুইফটের লেখা। গালিভার্স ট্রাভেলস সম্পর্কে বা টেক্সটটা লাইন বাই লাইন পড়ার আগে আমাদের কয়েকটা বিষয় একটু জেনে রাখা দরকার। আমরা যেটাকে গালিভার্স ট্রাভেলস বলছি, যে টেক্সটটাকে, মানে তার অরিজিনাল নামটা কিন্তু একটু অন্যরকম ছিল। অরিজিনাল নামটা ছিল খানিকটা এরকম যে ওয়ার্কস কন্টেনিং ট্রাভেলস ইন্টু সেভারাল রিমোট নেশনস অফ দ্য ওয়ার্ল্ড ইন 4 পার্টস। এবং এখানে টোটাল 4টে জার্নির কথা আমরা পাই, যার মধ্যে মনে করা হয় যে থার্ড যে জার্নিটা সেটা পরে লেখা। যদিও মানে বেশিরভাগ ইউনিভার্সিটি বা ইউজি কারিকুলামের মধ্যে আমরা মূলত প্রথম দুটো জার্নিকেই দেখতে পাই। কাজে আমাদের এখানে মেন টার্গেট হবে ফার্স্ট দুটো জার্নি। কিন্তু আমি যারা লিসনার্স বা যারা এই ভিডিওটা দেখছো, যারা স্টুডেন্টস, এবং আমি প্রত্যেককেই বলবো যে এন্টায়ার 4টে জার্নি স্টাডি করার জন্য গালিভার্স ট্রাভেলসে। ইটস আ ওয়ান্ডারফুল টেক্সট, দুর্দান্ত লাগবে। আচ্ছা, গালিভার্স ট্রাভেলসের পাবলিকেশন হিস্ট্রি একটু জেনে নেওয়া যাক। মোটামুটিভাবে প্রথম যখন গালিভার্স ট্রাভেলস পাবলিশড হয়, দ্য ইয়ার ইজ 1726, 1726 সাল। তার মানে আমরা বুঝতেই পারছি একদম 18th সেঞ্চুরির ফার্স্ট হাফ, মানে উইদিন 1750s, তার মানে 18th সেঞ্চুরি ফার্স্ট হাফ। এখন এই সময় গালিভার্স ট্রাভেলস, আমরা নাম থেকেই হোক বা অন্যান্য বিভিন্ন জায়গা থেকে হোক, আমরা এটুকু জানি যে এটা একটা নভেল। এখন এই নভেলটার ইম্পর্টেন্স কি, মানে হঠাৎ করে এই নভেল এত গুরুত্বপূর্ণ হয়ে উঠলো কেন বা কিভাবে, বা সেই সময় আর অন্য কোন নভেল ছিল, সেগুলো আমরা আমাদের এই কোর্স অফ দ্য লেকচার আমরা ধীরে ধীরে জানতে থাকবো। কিন্তু আমার মনে হয় যে আমাদের ফার্স্ট স্টার্টিংটা হওয়া উচিত টেক্সট থেকে, তারপরে আমরা ইন ডেপথ ধীরে ধীরে যেতে থাকবো। আচ্ছা, প্রথমেই যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে গালিভার্স ট্রাভেলস কেউ পড়ুক না পড়ুক, তার কাছে একটা বেসিক আইডিয়া থাকে যে এখানে দুটো বিষয় নিয়ে মেন আলোচনা হচ্ছে। দুটো জার্নি, ফার্স্ট দুটো জার্নি সম্পর্কে বলছি। একটা জার্নিতে হচ্ছে গালিভার এমন কোথাও একটা পৌঁছচ্ছে যেখানে বাকি লোকজন তার থেকে ভীষণ হাইটের শর্ট, খুব ছোট, অ্যারাউন্ড 16 ইঞ্চেস বা 15 ইঞ্চেস এরকম। আরেকটা হচ্ছে সেকেন্ড জার্নি, যেখানে গালিভার যেখানে পৌঁছচ্ছে সেখানকার মানুষজন হচ্ছেন অনেক লম্বা, অনেক বড় মাপের বা বড় চেহারার তারা, এবং সেখানে গালিভার হচ্ছে খুব ছোট। তাহলে এই দুটো আমরা বলতে পারি এটা এক রকমের একটা 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 জার্নিকে যেন কমপ্লিট করে, এই ফার্স্ট আর সেকেন্ড জার্নি। প্রথম জার্নিটা যেখানে সে পৌঁছচ্ছে সেখানে সে চেহারায় বৃহৎ, সেখানে সে চেহারায় বড়। আর দ্বিতীয় জার্নিটায় সে যেখানে পৌঁছচ্ছে সেখানে সে চেহারায় ছোট, এবং বাকি যারা লোকজন রয়েছেন সেই জায়গায় বা সেই আইল্যান্ডে, সেই দ্বীপে, তারা হচ্ছেন চেহারায় বিশাল বড়। তাহলে আমরা আর এই সম্পর্কে কথা না বাড়িয়ে আমরা মেন টেক্সটটাতে চলে আসি। আচ্ছা, প্রথমেই কন্টেন্ট পেজটাকে যদি আমরা দেখি, প্রথমেই একটা জিনিস রয়েছে বা থাকে, সেটা হচ্ছে প্রেফিস ফ্রম দ্য এডিটর। ওকে, আমরা এটাকে অ্যাভয়েড করতে পারি ফর দ্য ফার্স্ট ফিউ ক্লাসেস, মানে আমরা প্রথম কয়েকটা লেকচারের ক্ষেত্রে আমরা এটাকে অ্যাভয়েড করলেও এটা কিন্তু ইম্পর্টেন্ট। এবং তারপরে যেটা, দ্য পাবলিশার টু দ্য রিডার। ঠিক আছে, আমাদের কোর্স অফ দ্য লেকচার এই জিনিসগুলো আসতে থাকবে। ওকে, দেখা যাক তাহলে। প্রথমেই হচ্ছে আচ্ছা, এটা তো প্রেফিস, আমরা বাদ দিচ্ছি প্রেফিসকে। এরপর আসছে দ্য পাবলিশার টু দ্য রিডার অ্যাজ গিভেন ইন দি অরিজিনাল এডিশন। এখন অরিজিনাল এডিশনের কথা বললেই আমাদের কাছে দুটো জিনিস মাথায় রাখতে হবে। এক নম্বর বিষয় হচ্ছে গালিভার্স ট্রাভেলস, আমি বললাম 1726-এ পাবলিশড হয়েছে, কিন্তু 1726-এ যেটা পাবলিশড হয়েছিল তারপরেও 9 বছর বাদে আবার পাবলিশড হয় বা রিপাবলিশড হয় 1735-এ। ওকে, এবং 1735-এ কী হয়, 1726-এ যখন পাবলিশড হয় তখন কিন্তু এটা ছিল অ্যানোনিমাস, মানে কে কে লিখেছে এই স্টোরি কেউ জানতো না। কিন্তু গল্পগুলো, মানে গল্পটা অ্যাকচুয়ালি বলতে গেলে এটা একটা নভেল, সো পুরো এন্টায়ার যে গল্পটা বা গল্পগুলো তার মধ্যে রয়েছে সেগুলো কিন্তু ভীষণ ফেমাস হয়েছিল।
সাধারণ খুব ছোট বাচ্চা থেকে শুরু করে একদম মিনিস্ট্রি মানে মিনিস্টার ধরনের মানুষজন তারা পর্যন্ত গল্পগুলোকে ভীষণ সমাদর করেছিলেন। ঠিক আছে, এবং বিভিন্ন জায়গায় এর সম্পর্কে বিভিন্ন আলোচনা উঠে আসে। আমরা থ্রু কোর্স অফ দ্য লেকচার সেগুলো সবই দেখতে থাকবো। ঠিক আছে, যাই হোক, আমরা আজকে যে মেন টেক্সটটা সেখান থেকে স্টার্ট করি, ধীরে ধীরে ইন দ্য কোর্স অফ দ্য জার্নি আবারও বলছি আমরা এই আলোচনাগুলোতে ফিরে আসবো, ক্রিটিক্যাল ডিসকাশনগুলোতে আমরা পরে আসবো। চলে যাচ্ছি আমরা সোজা পার্ট 1, আ ভয়েজ টু লিল্লিপুট। এখন এখানে যে জিনিসটা খেয়াল রাখার সেটা হচ্ছে লিল্লিপুট স্পেলিংটা LILLI। আমি বহুজনকে দেখেছি তারা ভুল লেখেন বা লেখে, সেটা হচ্ছে LI লিলিপুট করে দেয়, সেটা নয়। খেয়াল রাখতে হবে অরিজিনাল টেক্সটে কিন্তু লিলিপুট স্পেলিংটা হচ্ছে LILLIPUT, লিল্লিপুট। আচ্ছা, চ্যাপ্টার 1 কী রয়েছে চ্যাপ্টার 1-এ সেটা এখানে বলা। দ্য অথর গিভস সাম অ্যাকাউন্ট অফ হিমসেলফ অ্যান্ড ফ্যামিলি, তার নিজের সম্পর্কে বলছেন অথর। হিজ ফার্স্ট ইন্ডিউসমেন্টস টু ট্রাভেল, কী করে তিনি ট্রাভেলের জগতে এলেন, কীভাবে তার পরিচিতি ঘটলো ট্রাভেল ওয়ার্ল্ডের সাথে। হি ইজ শিপরেক্ট মানে জাহাজডুবি হয়েছে। অ্যান্ড সুইমস ফর লাইফ, তিনি সাঁতরে প্রাণে বাঁচার চেষ্টা করছেন। গেটস সেফ অন শোর, তাহলে একটা কোথাও একটা দ্বীপে বা তীরে এসে উঠছেন, শোর মানে তীর। ইন দ্য কান্ট্রি অফ লিলিপুট, লিলিপুটদের দেশে তিনি তীরে এসে পৌঁছচ্ছেন। ইজ মেড এ প্রিজনার অ্যান্ড ক্যারিড আপ দ্য কান্ট্রি, তাহলে তাকে বন্দি করে নেওয়া হচ্ছে এবং তাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে দেশের ভেতরে। ওকে, আচ্ছা, চলে আসি আমরা মূল টেক্সটে। তাহলে এইখান থেকে আমাদের টেক্সট স্টার্ট হচ্ছে। মাই ফাদার হ্যাড এ স্মল এস্টেট ইন নটিংহ্যামশায়ার। ঠিক আছে, তাহলে আমার বাবার একটা ছোট এস্টেট ছিল। এস্টেট হচ্ছে ওই মানে বাসস্থান এবং তার সংলগ্ন জমি, ইন নটিংহ্যামশায়ার। আচ্ছা, আমি যেটা করব এই যে কোর্স অফ দ্য লেকচারে আমি কিন্তু বারবার জিওগ্রাফিটাকেও একটু দেখবো আমরা। ঠিক আছে, তাহলে প্রথমেই আমাদের যে জিনিসটাকে খেয়াল রাখতে হবে, আমরা যেন আমাদের চোখ থেকে এই ইউনাইটেড কিংডম এবং আয়ারল্যান্ডের ম্যাপটা না চলে যায়। আয়ারল্যান্ডের ম্যাপ এবং ইংল্যান্ডের মানে ইউনাইটেড কিংডমকে কেন দেখাচ্ছি, তার কারণ ইউনাইটেড কিংডম আমরা যাকে বলছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ওপরের পার্টটা হচ্ছে স্কটল্যান্ড এবং নিচের পার্টটা হচ্ছে ইংল্যান্ড। তাহলে ইংল্যান্ড এবং স্কটল্যান্ড দুটো দেশ এবং তার সাথে আয়ারল্যান্ড, এই তিনটে দেশ টোটাল মিলে আমাদের এই ইউনাইটেড কিংডম তৈরি হয়েছে। ওকে, এবং তার মধ্যে আমরা কি জায়গার নাম পেলাম, নটিংহ্যামশায়ার। তাহলে নটিংহ্যামশায়ার জায়গাটা হচ্ছে এই যে রেড মার্ক করা রয়েছে, খেয়াল রাখতে হবে সেটা কিন্তু নটিংহ্যামশায়ার। আমি সেখানটায় জুম করে পৌঁছচ্ছি, এটা হচ্ছে নটিংহ্যাম, এই যে জায়গাটা হচ্ছে নটিংহ্যাম এবং এন্টায়ার এই জায়গাটার নাম হচ্ছে নটিংহ্যামশায়ার। যে রেড লাইনে মার্ক করা রয়েছে সেটা হচ্ছে নটিংহ্যামশায়ার। এবং আমরা বারবার বিভিন্ন জায়গাকে এর মধ্যে কিন্তু খুঁজে বার করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে দেখা যাক এরপরে কি বলছে। তাহলে আমার বাবার একটা জায়গা ছিল বা ওই বাড়ি এবং তার সাথে রিলেটেড জমি জমা ছিল নটিংহ্যামশায়ার। আই ওয়াজ দ্য থার্ড অফ 5 সন্স, 5জন সন্তানের আমি ছিলাম তৃতীয়। হি সেন্ট মি টু ইমানুয়েল কলেজ ইন কেমব্রিজ অ্যাট 14 years old, তখন আমার যখন 14 বছর বয়স তখন আমাকে ইমানুয়েল কলেজ ইন কেমব্রিজে পড়তে পাঠালেন। ওয়ার আই ডিসাইডেড 3 years, যেখানে আমি 3 বছর কাটিয়েছি বা থেকেছি। অ্যান্ড অ্যাপ্লাইড মাই সেলফ ক্লোজ টু মাই স্টাডিজ, আমি পড়াশোনার পেছনে আমি সময় ব্যয় করেছি সেখানে। বাট দ্য চার্জ অফ মেনটেনিং মি, কিন্তু আমাকে মানে নিজের খেয়াল রাখতে যে খরচা হচ্ছিল, অর্থাৎ আমাকে নিজেকে মানে কী হয়েছে মেনটেনিং, দ্য চার্জ অফ মেনটেনিং মি, অর্থাৎ আমার জীবন ধারণের জন্য বা জীবন যাপনের জন্য যে খরচাটা হতো, অলদো আই হ্যাড এ ভেরি স্ক্যান্টি অ্যালাওয়েন্স, তাহলে আমার কাছে খুব অল্প কিছু টাকা ছিল। বিইং টু গ্রেট ফর এ ন্যারো ফরচুন, আই ওয়াজ বাউন্ড অ্যাপ্রেন্টিস টু মিস্টার জেমস বেটস, তাহলে আমার এই যে অল্প অ্যালাওয়েন্স আমার কাছে ছিল সেটার জন্য আই ওয়াজ বাউন্ড অ্যাপ্রেন্টিস, তার ফলে আমাকে কাজ করতে হতো।
অ্যাপ্রেন্টিস মানে হচ্ছে শিক্ষানবিশ, অর্থাৎ নতুন করে কাজ শিখতে হতো। টু মিস্টার জেমস বেটস, কার কাছে কাজ শিখতাম? মিস্টার জেমস বেটসের কাছে। খুব ইম্পর্ট্যান্ট ইনফরমেশন। তিনি কে? অ্যান এমিনেন্ট সার্জন ইন লন্ডন। তাহলে তিনি ছিলেন একজন ডাক্তার, হ্যাঁ, লন্ডনে। উইথ হুম আই কন্টিনিউড 4 ইয়ার্স, এবং তার সাথে আমি 4 বছর কাজ করলাম। তাহলে 14 ইয়ার্সে আমি গেছি ওখানে, 4 বছর কাজ করলাম, অ্যারাউন্ড 18, ঠিক আছে, তখন আমার বয়স। মাই ফাদার নাও অ্যান্ড দেন সেন্ডিং মি স্মল সামস অফ মানি, আই লেট দেম আউট ইন লার্নিং নেভিগেশন। তাহলে আমার বাবা অল্প কিছু কিছু করে টাকা পাঠাতেন, মানে নাও অ্যান্ড দেন মানে এই পাঠাচ্ছেন, আবার কিছুদিন পর হয়তো পাঠালেন। তাহলে সেই পয়সাগুলোকে জমিয়ে রেখে আই লেট দেম আউট ইন লার্নিং নেভিগেশন। নেভিগেশন মানে ওই যে মানে যারা সেলার, যারা মাঝি, যারা নাবিক আর কি, তারা দিক নির্ণয় করেন যে পদ্ধতিতে, সেটা হচ্ছে নেভিগেশন। তাহলে নেভিগেশনের পেছনে বা নেভিগেশন শেখার পেছনে আমি অর্থ ব্যয় করলাম। অ্যান্ড আদার পার্টস অফ দ্য ম্যাথামেটিক্স, তাহলে কিছু অর্থ ব্যয় করলাম আমি ম্যাথামেটিক্সে বা গণিতে, মানে কারণ ওখানে ক্যালকুলেশন করতে হবে, মেজারমেন্ট করতে হবে। ইউজফুল টু দোজ হু ইন্টেন্ড টু ট্রাভেল, তাহলে যারা ট্রাভেল করতে চায় তাদেরকে এই জিনিসগুলো জানতেই হয়, তাদের ম্যাথামেটিক্স জানতে হয়, তাদেরকে নেভিগেশন জানতে হয়। তাহলে সেই জন্য আমি এই নেভিগেশন বা ম্যাথামেটিক্স জিনিসগুলো শেখার পেছনে একটু বেশি গুরুত্ব দিলাম, ঠিক আছে, বা বেশি টাইম স্পেন্ড করলাম। অ্যাজ আই অলওয়েজ বিলিভড ইট উড বি সামটাইম অর আদার মাই ফরচুন টু ডু, তাহলে আমি এটা বিশ্বাস করতাম যে একটা সময়ে ঠিক আমার ফরচুন আমাকে, মানে আমার ভাগ্য আর কি, আমাকে ওই ট্রাভেলিংয়ের দিকে নিয়ে যাবে, ঠিক আছে, সেটা আমি ভীষণভাবে মনে হতো আমার। সেই জন্য আমি নেভিগেশন এবং ম্যাথামেটিক্স এই দুটোকে শিখতে শুরু করলাম। ওয়েন আই লেফট মিস্টার বেটস আই ওয়েন্ট ডাউন টু মাই ফাদার, তাহলে মিস্টার বেটসের কাছে কাজ শেষ করে আমি বাবার কাছে গেলাম। হোয়ার বাই অ্যাসিস্ট্যান্স অফ হিম অ্যান্ড মাই আঙ্কেল জন অ্যান্ড সাম আদার রিলেশনস আই গট 40 পাউন্ডস। তাহলে বাবার কাছে গিয়ে বাবা এবং আমার আঙ্কেল জন এবং আমার অন্যান্য পরিচিত এদের কাছ থেকে আমি 40 পাউন্ড জোগাড় করলাম। অ্যান্ড এ প্রমিস অফ 30 পাউন্ডস এ ইয়ার টু মেনটেন মি অ্যাট লেইডেন, ঠিক আছে। তাহলে আমি খরচ খরচা জোগাড় করলাম কিসের? যে প্রথমত 40 পাউন্ড আমি পেলাম তখনকার মতো, যেটা নিয়ে আমি আমার পড়াশোনার উদ্দেশ্যে বেরোবো। দ্বিতীয়ত আমি কি করলাম, আমার বাবার কাছ থেকে একটা প্রমিস আমি আদায় করলাম যে বছরে 30 পাউন্ডস করে বাবা আমাকে যেভাবেই হোক সেন্ড করবে। কী জন্য? টু মেনটেন মি ইট ইন লেইডেন, তাহলে আমাকে লেইডেনে আমার থাকার যে খরচ খরচা সেটার জন্য। এখন লেইডেন কোথায় এটা দেখা যাক। আচ্ছা, এই হচ্ছে লেইডেন, হ্যাঁ। এবার একটু আমরা জুম করে দেখি যে এটা কোন কান্ট্রির কথা বলছে, নেদারল্যান্ডস। তাহলে এই যে লন্ডন, মানে এই যে ইংল্যান্ড, আমি একটু আগে বললাম এই যে ম্যাপটা ইংল্যান্ডের, তার ঠিক কত কাছাকাছি, তাই না, নেদারল্যান্ডস, ঠিক আছে। তাহলে এই নেদারল্যান্ডসের একটা জায়গা হচ্ছে লেইডেন। তাহলে সেইখানে আমি নিজেকে নিজের থেকে আর কি পড়াশোনা করতে গেলাম, এবং সেইটার খরচ খরচা চালানোর জন্য আমি বাবার কাছ থেকে এই প্রমিস আদায় করে আনলাম যে তিনি 30 পাউন্ডস এ ইয়ার কিন্তু আমাকে দেবেন বা আমাকে পাঠাবেন কোনো না কোনোভাবে। দেয়ার আই স্টাডিড ফিজিক 2 years and 7 months, নোয়িং ইট উড বি ইউজফুল ইন লং ভয়েজেস। তাহলে সেখানে আমি স্টাডি করলাম কি? ফিজিক। ফিজিক মানে আমরা যেটাকে ফিজিক্স বলে জানি এখনকার দিনে, তখনকার দিনে কী ছিল, পুরো বিজ্ঞানটাই একটা ইয়ের মধ্যে ছিল, মানে ন্যাচারাল সায়েন্স এরকম বলা যেতে পারে। তাহলে সেইটাকে আমি স্টাডি করলাম, ঠিক আছে, নোয়িং ইট উড বি ইউজফুল ইন লং ভয়েজেস। তাহলে এইটা কী হবে, আমার লম্বা জার্নিতে আর কি, আমি যখন কোথাও বেরোবো, তাহলে কোনো জার্নিতে যাব, সেইখানে আমার কাজে দেবে, এই ভেবে আমি এই নিয়ে পড়াশোনা করলাম। Soon after my return from Leiden, I was commanded by my good master Mr. Bates to be surgeon to the Swallow, Captain Abraham Pennell, commander, with whom I continued 3 years and a half, making a voyage or two into the, আচ্ছা একটু করে দেখা যায়। সুন আফটার মাই, তাহলে লেডেন থেকে ফিরে আসার পর আই ওয়াজ রিকমেন্ডেড বাই মাই গুড মাস্টার, তাহলে আমাকে রিকমেন্ড করলেন কে? আমার মাস্টার মিস্টার বেটস। কী কাজে? টু বি সার্জন টু দি সোয়ালো, তাহলে সোয়ালো নামে একটা শিপ আছে, সেই শিপের আমাকে সার্জন
রিকমেন্ড করলেন। কে করলেন? মিস্টার বেটস। আমরা একটু আগেই তার নাম পেয়েছি, মিস্টার জেমস বেটস। আর সোয়ালো, সোয়ালো হচ্ছে জাহাজটার নাম। জাহাজটার ক্যাপ্টেনের নাম কি? ক্যাপ্টেন আব্রাহাম প্যানেল। তিনি হচ্ছেন তার কমান্ডার। উইথ হোম আই কন্টিনিউ 3 years and a half মেকিং a voyage or two into the লেভান অ্যান্ড আদার পার্টস। তাহলে তার সাথে আমি গেলাম, একটা আধটা ভয়েস তার সাথে আমি করলাম। কোথায় গেলাম? লেভান্ট অ্যান্ড সাম আদার পার্টস। আচ্ছা, এই হচ্ছে লেভান্ট। কোথায় লেভান্ট জায়গাটা? আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে সিরিয়া, লেবানন, ঠিক আছে, এইসব রয়েছে। তার মানে এ দেখো, দেখা যাক, এখানটা হচ্ছে ইটালি, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে মেডিটেরেনিয়ান সি, এটা আফ্রিকা। ওকে, সেই আফ্রিকা, ইটালি, গ্রিসের মাঝামাঝি, মেডিটেরেনিয়ান সি এর মাঝামাঝি কোনো জায়গা হচ্ছে লেভান। ওকে, এবং লেভানটা কীভাবে পৌঁছবে? এই যে ইউনাইটেড কিংডম, ঠিক আছে, আমরা এই জায়গাটার কথা বলছিলাম। তাহলে এখান থেকে জাহাজে করে এই জায়গায় পৌঁছানো সম্ভব। ওকে, তাহলে আমি লেভান্তে গেছিলাম তার সাথে, অ্যান্ড সাম আদার পার্টস, এবং অন্যান্য জায়গাতে। ওয়েন আই কেম ব্যাক আই রিজলভ টু সেটেল ইন লন্ডন। তাহলে আমি যখন ফিরে এলাম, আমি ঠিক করলাম লন্ডনে সেটেল করব। টু হুইচ মিস্টার বেটস মাই মাস্টার এনকারেজ মি। তাহলে মিস্টার বেটস, আমার মাস্টার, তিনি বললেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, করো, এখানেই থাকো। অ্যান্ড বাই হিম আই ওয়াজ রিকমেন্ডেড টু সেভারেল পেশেন্টস। এবং যেহেতু তার আন্ডারে আমি ট্রেনিং নিয়েছি, তিনি অনেক পেশেন্টকে আমার কাছে পাঠিয়েও দিলেন। আই টুক পার্ট অফ এ স্মল হাউস ইন দ্য ওল্ড জিউরি। তাহলে আমি কি করলাম? আমি একটা বাড়ি নিলাম। কোথায় নিলাম? ওল্ড জিউ। আচ্ছা, এই হচ্ছে ওল্ড জিউরি, ঠিক আছে। আমরা একটু যদি জুম করে যাই ভেতরে, তাহলে ওল্ড জিউরি কীরকম জায়গাটা জাস্ট একটু দেখে নিই আমরা। রিভারের কাছাকাছি, ঠিক আছে, রিভার টেমস এখান দিয়ে যাচ্ছে, তার ঠিক পাশাপাশি একটা জায়গা হচ্ছে ওল্ড জিউরি। তাহলে সেইখানে আমি একটা ছোট বাড়ি নিলাম। অ্যান্ড বিং অ্যাডভাইজ টু অল্টার মাই কন্ডিশন আই ম্যারিড মিসেস মেরি বার্টন, সেকেন্ড ডটার টু মিস্টার এডমন্ড বার্টন, হোশিয়ার, ইন নিউগেট স্ট্রিট, উইথ হুম আই রিসিভড £400 ফর এ পোর্শন। তাহলে আমার ভাগ্যটা কিছুটা বদলালো, তার কারণ আমি বিয়ে করলাম মিসেস মেরি বার্টনকে, যিনি কে ছিলেন সেকেন্ড ডটার টু মিস্টার এডমন্ড বার্টন। এবং এডমন্ড বার্টনকে একজন হোশিয়ার, হোশিয়ার মিনস যারা আন্ডার গার্মেন্টস তৈরি করেন, ইন নিউগেট স্ট্রিট, উইথ হুম আই রিসিভড £400 ফর এ পোর্শন। ওকে, দ্য নিউগেট স্ট্রিটে, এবং যেখান থেকে আমি কি পেলাম? £400 পেলাম ফর এ পোর্শন। আমরা যেটাকে এখনকার দিনে ডাউরি বলি, ঠিক আছে, বা পণ বলি, সেরকম আমি £400 পেলাম। But my good master Bates dying in 2 years after, and I having few friends, my business began to fail. তাহলে আমার গুড মাস্টার মারা গেলেন 2 বছর পর, এবং আমার অতটাও ভালো পরিচিতি ছিল না তখন। ফলত আমার যে বিজনেস, সেটা ধ্বংস হতে বসলো। মানে আর রুগী আসে না আমার কাছে ঠিকঠাকভাবে, কেউ আসছে না। ফর মাই কনসায়েন্স উড নট সাফার মি টু ইমিটেট দ্য ব্যাড প্র্যাকটিস অফ টু মেনি অ্যামং মাই ব্রেদার। খুব ইম্পর্টেন্ট লাইন, ফর মাই কনসায়েন্স, কারণ আমার বিবেক, উড নট সাফার মি টু ইমিটেট। তাহলে আমার বিবেক আমাকে সেই কাজ করতে দিল না যে কাজটা আমার অনেক ব্রেদার্ন, মানে ভাইয়েরা করে। ভাই বলতে এখানে কাদের কথা বলা হচ্ছে? ডাক্তারদের। তাহলে অন্যান্য ডাক্তাররা কি করে? ভুলভাল চিকিৎসা করে পয়সা নিয়ে নেয় লোকজনের কাছ থেকে। তাহলে আমি সেটা করি না, আমার সেটা করতে বিবেকে বাধে, ফলত আমার আয় সেরকম হয় না। Having therefore consulted with my wife and some of my acquaintance, I determined to go again to sea. কাজে আমার ওয়াইফের সাথে কথা বললাম, এবং আমার পরিচিত অনেকের সাথে কথা বলে আমি আবার স্থির করলাম যে আমি সমুদ্রে যাব। আই ওয়াজ সার্জন সাকসেসিভলি ইন 2 ships. দুটো জাহাজে আমি এর আগে, এরপরে সার্জেনের কাজ করলাম। অ্যান্ড মেড সেভারাল ভয়েজেস ফর 6 years. 6 বছর ধরে অনেক জায়গা ঘুরলাম। টু দ্য ইস্ট অ্যান্ড ওয়েস্ট ইন্ডিজ, বাই হুইচ আই গট সাম অ্যাডিশন টু মাই ফরচুন। তাহলে ইস্ট এবং ওয়েস্ট ইন্ডিজ সব জায়গা আমি ঘুরে এলাম, এবং এতে কি হলো? আমার ফরচুন একটু চেঞ্জ। তাহলে ইস্ট এবং ওয়েস্ট ইন্ডিজ এই জায়গাগুলোতে গিয়ে আমার ভাগ্যটা কিছুটা হলেও বদলালো। ওকে, by which I got some addition to my fortune. My hours of leisure I spent in reading the best authors, ancient and modern. Very important line এই টেক্সটে।
আমার যে ফাঁকা সময়টা থাকতো সেটাতে আমি কি করতাম, আমি এনশিয়েন্ট এবং মডার্ন বিভিন্ন রাইটারদের নিয়ে পড়াশোনা করতাম। বিং অলওয়েজ প্রোভাইডেড উইথ এ গুড নাম্বার অফ বুকস অ্যান্ড হোয়েন ইন অ্যাশোর, তাহলে আমার কাছে সবসময় অনেক সংখ্যায় বই থাকতো। অ্যান্ড হোয়েন আই ওয়াজ অ্যাশোর, মানে যখন আমি তীরে পৌঁছতাম, মানে এটা যখন জার্নিতে করতাম সমুদ্রে, মাঝ সমুদ্রে আমি কী করবো, তখন বই পড়তাম। আর যখন তীরে পৌঁছতাম, ইন অবজার্ভিং দ্য ম্যানার্স অ্যান্ড ডিসপোজিশনস অফ দ্য পিপল অ্যাজ ওয়েল অ্যাজ লার্নিং দেয়ার ল্যাঙ্গুয়েজ। আমি যখন তীরে পৌঁছতাম তখন লোকজনের হাব ভাব, আচার আচরণ এইগুলোকে দেখতাম, অ্যাজ ওয়েল অ্যাজ লার্নিং দেয়ার ল্যাঙ্গুয়েজ, তাদের ভাষাটাকে শেখার চেষ্টা করতাম। ওকে, ওয়ার ইন আই হ্যাড এ গ্রেট ফেসিলিটি বাই দ্য স্ট্রেংথ অফ মাই মেমোরি, যে আমার স্মৃতিশক্তি খুব ভালো ছিল, ফলত আমি এই কাজটা খুব ভালোভাবে করতাম এবং আমার অনেক ল্যাঙ্গুয়েজ আর কি এভাবে শেখা হয়ে গেছে। The last of these voyages not proving very fortunate, I grew weary of the sea. তার লাস্ট যে কটা ভয়েজ আমি গেলাম, সমুদ্রযাত্রায় গেলাম, সেগুলোতে কী হলো, খুব একটা লাভ হলো না আমার। তার ফলে আমার মনে মনে কী হলো, একটা একটা ক্ষোভ হলো যে আর যাবো না সমুদ্রে, থাকবো এখানে। আই রিমুভ ফ্রম দ্য ওল্ড জিউরি টু ফেটারল্যান্ড অ্যান্ড ফ্রম দেন্স টু ওয়াপিং, হোপিং টু গেট বিজনেস অ্যামং দ্য সেলার্স। ঠিক আছে, তাহলে আমি কি করলাম, আমি প্রথমে ওল্ড জিউরি থেকে চলে গেলাম ফেটার লেনে। এটা ইংল্যান্ড বা ওয়েস্টার্ন কালচারে একটা খুব কমন ট্রেন্ড, এটা বাড়ি বদলাতে থাকে, অনেকেই বাড়ি বদলে এদিক থেকে ওদিকে চলে যান, অন্যান্য দেশে চলে যান, এরকমভাবে যান। আমরা যেরকম বাড়ি ছেড়ে খুব একটা যাই না, তারা কিন্তু ভীষণভাবে বিভিন্ন জায়গায় গিয়ে তারা সেটেল করেন, আবার সেখান থেকে অন্য কোথাও চলে যান, এরকমটা করেন। তাহলে সেখান থেকে ওল্ড জিউডি থেকে ফেটার লেনে গেলাম, তারপরে সেখান থেকে গেলাম ওয়াপিংয়ে। ওয়াপিংও একটা জায়গা, একদম ইংল্যান্ডের ঠিক একদম নিচে, মানে সাদার্ন ইংল্যান্ড, একদম দক্ষিণ ভাগ ইংল্যান্ডের। ঠিক আছে, এবং সেখানে কারা থাকবে, সেলাররা থাকবে, যেহেতু সেটা সমুদ্রের খুব কাছাকাছি। তো সেখানে গেলাম যাতে আমি সেলারদের মধ্যে কোনো কাজ পাই, বাট ইট উড নট টার্ন টু অ্যাকাউন্ট, কিন্তু কোনো লাভ হলো না। আফটার 3 years expectation that things would mend, I accepted an advantageous offer from Captain William Pritchard, master of the Antelope, who was making a voyage to the South Sea. We set sail from Bristol May 4, 1699, and our voyage was at first very prosperous. তাহলে আমি অনেক চেষ্টা করলাম কিন্তু কিছু লাভ হলো না। তারপরে আমি একটা অফার পেলাম, একটা অ্যাডভান্টেজিয়াস অফার, আবার ভালো মুনাফা হবে এরকম অফার পেলাম। কার কাছ থেকে, ক্যাপ্টেন উইলিয়াম প্রিচার্ডের কাছ থেকে, যিনিকে ক্যাপ্টেন অফ মাস্টার অফ দি অ্যান্টিলোপ, তাহলে অ্যান্টিলোপ নামে জাহাজের তিনি হচ্ছেন মাস্টার। হু ওয়াজ মেকিং এ ভয়েজ টু দ্য সাউথ সি, যিনি দক্ষিণ সাগরে যাচ্ছিলেন। ওকে, উই সেট সেল ফ্রম ব্রিস্টল, আমরা ব্রিস্টল থেকে রওনা দিলাম কবে, May 4, 1699। তাহলে আমরা এই ভিডিও স্টার্ট করছি May 1। ওকে, তাহলে আজ থেকে ঠিক 3 দিন পর আর কি এইটার একটা অ্যানিভার্সারি। এনিওয়ে, জাস্ট ফর ফান, খেয়াল রেখে। অ্যান্ড আওয়ার ভয়েজ ওয়াজ অ্যাট ফার্স্ট ভেরি প্রসপারাস, এবং প্রথম থেকে আমাদের জার্নি ভীষণ লাভদায়ক বা খুব প্রসপেরাস হয়েছিল, মানে প্রসপেরাস মানে সমৃদ্ধশালী হয়েছিল। আমরা ভীষণ যে যে জায়গায় যাচ্ছিলাম সেখানেই আমরা ভালো মুনাফা বা লাভ পাচ্ছিলাম। It would not be proper for some reasons to trouble the reader with the particulars of our adventures in those seas. তাহলে আমরা রিডারকে বেশি সমস্যায় ফেলবো না, সেই বিভিন্ন যে জায়গায় গেছিলাম আমরা তার পার্টিকুলার্স ইত্যাদি বলে, বা সেই পার্টিকুলার্সগুলো দিয়ে। Let it suffice to inform him that in our passage from thence to East Indies, we were driven by a violent storm to the northwest of Van Diemen's Land. তাহলে আমরা এটুকুই শুধু বলছি যে সেখান থেকে আমাদের ইস্ট ইন্ডিজের দিকে জার্নির সময় আমরা একটা ভায়োলেন্ট স্টর্মকে ফেস করেছিলাম, এবং আলটিমেটলি আমরা কোথায় পৌঁছে গেছিলাম, নর্থ ওয়েস্ট অফ ভ্যান ডাইমেন্স ল্যান্ড। আচ্ছা, আমি দেখাচ্ছি এক্ষুনি ভ্যান ডাইমেন্স ল্যান্ড জায়গাটা কোথায়। বাই অ্যান অবজারভেশন উই ফাউন্ড আওয়ারসেলভস ইন দ্য ল্যাটিটিউড অফ 30 degrees 2 minutes সাউথ। ঠিক আছে, তাহলে ল্যাটিটিউড অনুযায়ী, ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড আমরা এই দুটো শব্দকে জানি।
অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ, যাই হোক, এখানে ল্যাটিটিউড অনুযায়ী আমরা কি দেখলাম যে আমরা 30°2' দক্ষিণে রয়েছি। ওকে, এবার দেখে নেওয়া যাক যে ভ্যান ডাইমেন্স ল্যান্ড জায়গাটা ঠিক কোথায়। আচ্ছা, স্ক্রিনে দেখা যাচ্ছে ভ্যান ডাইমেন গালফ বলে। এটাকে আমরা একটু জুম আউট করি। জুম আউট করলে আমরা বুঝতে পারবো এটা ঠিক কোন জায়গা। এটা হচ্ছে অস্ট্রেলিয়া। তাহলে আমরা কোথা থেকে তারা জার্নি স্টার্ট করেছিল? এই যে ইউনাইটেড কিংডম থেকে। সেখান থেকে ট্রাভেল করতে 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 আলটিমেটলি তারা কি হলো, এই জায়গাতে পৌঁছে গেল। এবং এই জায়গায় পৌঁছানোর একটা কারণও আছে, কারণ তারা যেটাকে ইস্ট ইন্ডিজ এবং ওয়েস্ট ইন্ডিজ বলছে, ওয়েস্ট ইন্ডিজ জায়গাটা হচ্ছে কিন্তু এই ক্যারিবিয়ান সি, মানে এই 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 কাছাকাছি জায়গাটা, মানে সাদার্ন আমেরিকার কাছাকাছি। ঠিক আছে, ফলত তারা হয়তো এখান থেকে পাস করার সময় বা সেইখানেই টেনে তাদেরকে এইখানে নিয়ে চলে যায়, ভ্যান ডাইমেন গালফ। তাহলে আমরা ঠিক অস্ট্রেলিয়ার একদম মাথার কাছাকাছি একটা জায়গাকে পাচ্ছি। ঠিক আছে, ভ্যান ডাইমেন্স গালফ বাই ভ্যান ডাইমেন্স ল্যান্ড, যে জায়গাটার কথা তিনি বলছেন সেইটা হিসাবে। ওকে, 12 of our crew were dead by immoderate labor and ill food. তাহলে খারাপ খাবার এবং মানে ভয়ানক পরিশ্রমে আমাদের 12 জন ক্রিউ মেম্বার মারা গেল। দ্য রেস্ট ওয়ার ইন এ ভেরি উইক কন্ডিশন, যারা বেঁচে রইল খুব দুর্বল হয়ে পড়লো। অন দ্য 5th of November, তাহলে জার্নি স্টার্ট করছে তারা কবে? May 4। আর এখন তারা 5th of November, তার মানে কত মাস? প্রায় জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, প্রায় 6 months পার হয়ে গেছে এর মধ্যে। ঠিক আছে, তারা এই জায়গাটাকে ট্রাভেল করতে, এইটুকু জায়গা, মানে এইটুকু না, এটা অনেক জায়গা তাও। উইচ ওয়াজ বিগিনিং অফ সামার ইন দোজ পার্টস, তাহলে সেইখানে তখন সামার স্টার্ট হচ্ছে। ঠিক আছে, weather being very hazy, the seamen spied a rock within half a cable's length of the ship. তাহলে শিপ, সেখানে ওয়েদার ছিল ভীষণ হেজি, কারণ সেখানে ইয়ে হয়ে রয়েছে হয়তো কী বলে, কুয়াশা বা ধোঁয়াশা মতো হয়ে রয়েছে। কুয়াশাই হওয়ার কথা, কারণ জলটা ঠান্ডা বা সেই ল্যান্ড অ্যাকচুয়ালি ঠান্ডা, সেখানে গরম পড়ছে হট করে। ঠিক আছে, তাহলে সেই কুয়াশার মধ্যে তারা দেখতে পাচ্ছে না, এবং শুধু এইটুকু বুঝতে পারলো যে খুব কাছাকাছি, হাফ এ কেবলস লেন্থ, একদম কাছাকাছি একটা বিশাল বড় রক রয়েছে, একটা বিশাল বড় পাথর। কিন্তু বাট দ্য উইন্ড ওয়াজ সো স্ট্রং দ্যাট উই ওয়ার ড্রিভেন ডাইরেক্টলি আপন ইট অ্যান্ড ইমিডিয়েটলি স্প্লিট। তাহলে সেইটার দিকে আমাদেরকে হাওয়া টেনে নিয়ে চলে গেল এবং আমরা সেই পাথরের ওপর আছড়ে গিয়ে পড়লাম, এবং আমাদের যে নৌকাটুকু বা যেটুকু নিয়ে আমরা যাচ্ছিলাম সেটুকু ওখানে ভেঙে গেল। যে জাহাজটা নিয়ে আমরা যাচ্ছিলাম সেই জাহাজটা ওখানে ভেঙে গেল। ওকে, আচ্ছা, আমরা আজকে ফার্স্ট লেকচারে এইটুকুই শেষ করছি। নেক্সট সেকেন্ড লেকচারে আমরা এর পরের পার্ট থেকে স্টার্ট করব।